सेनाएं रण किसके हाथ में है, संकल्प किसका मजबूत है, विपक्ष में किसका विश्वास है, किसकी नीतियों में राजनीति है, पक्ष या संकल्प या फिर विपक्ष की हुंकार। अब की बार त्रिपुरा में किसकी सरकार, जानने के लिए देखें त्रिपुरा विधानसभा चुनाव की सबसे बड़ी संप्रचार कुरुक्षेत्र 2023। বেজে গেছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ডঙ্কা। 28 লাখেরও বেশি ভোটার, 7টি বিধানসভা কেন্দ্রে 259 জন প্রার্থী। প্রধান জাতীয় দলের সাথে আঞ্চলিক দলের লড়াইয়ে সরগরম ত্রিপুরার রাজ্য রাজনীতি। কাকে চাইছে ত্রিপুরাবাসী? নির্বাচনী ইস্তেহার অনেকটা কোনো একটা বিষয়ের সিলেবাসের মতোই, অর্থাৎ ভোটের আগে এই ইস্তেহার বলা যেতে পারে একটা রাজনৈতিক দলের আগামী দিনের 5 বছরের যদি তারা সরকারে আসে তাদের সিলেবাস বলা চলে। কারণ তারপরে কিন্তু তাদেরকে সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে বিশ্লেষণ করতে হবে এবং তারপরে ফের 5 বছর পরে আবার পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই নির্বাচনী ইস্তেহার ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল প্রকাশ করে ফেলেছে। বিভিন্ন জন বিভিন্নভাবে এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে, যার যার মতো করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের জন্য প্রত্যেকটা ইস্তেহারের মধ্যে চিত্র দেখা গেছে। সেটা শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কিংবা কর্মসংস্থান কিংবা ধরুন এই ক্ষেত্রে সার্বিক বিকাশের কথাও কিন্তু নির্বাচনী ইস্তেহারগুলোতে বলা হয়েছে। কে কিভাবে এই ইস্তেহারের উপর ভিত্তি করে আগামী দিনে এই ভোট যুদ্ধের লড়াইয়ে নামবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। বিগত কয়েকদিন আগে আমরা দেখেছি যে বর্তমানে যারা রাজ্যে সরকারে রয়েছে অর্থাৎ শাসক দল ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ফেলেছে। তাদের এবারের যে নির্বাচনী ইস্তেহার তার নাম সংকল্পপত্র। 2018 সালে নির্বাচনের আগে তাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল তার নাম ছিল ভিশন ডকুমেন্ট। এবারের নির্বাচনী ইস্তেহারে ঠিক কি কি রয়েছে এবং তার বাস্তবায়ন ঠিক কিভাবে করতে চায় ফের একবার যদি তারা সরকারে ফিরে আসে, আজকে আমরা কথা বলবো এই বিষয়টা নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। নমস্কার, স্বাগত আপনাকে কুরুক্ষেত্রে। প্রথমে যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাইবো, এই নির্বাচনী ইস্তেহারের দিকে কিন্তু প্রত্যেকেরই একটা লক্ষ্য বা চোখ থাকে, কারণ আম জনতা যারা রয়েছেন, গণদেবতারা যারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু ওই বিষয়টার দিকে লক্ষ্য রেখেই কিন্তু ভোটের দিন ভোট বাক্সে ভোট দিতে যায়। আপনাদের যে নির্বাচনী ইস্তেহার সংকল্পপত্র, বলা যেতে পারে প্রত্যেকটা রাজনৈতিক দল তার আগেই তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ফেলেছে। সব শেষে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টির এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ। কেন সর্বশেষ এই নির্বাচনী ইস্তেহার প্রকাশ, কি বলবেন? দেখুন, আমাদের কাজের ধরনটা একটু আলাদা, কারণ অন্য দলগুলি যে নির্বাচনী সংকল্পপত্র প্রকাশ করেছে এদের যারা দলীয় কর্মী রয়েছেন বা দায়িত্ববান যারা কর্মী রয়েছেন তারা যা বলেছেন, যা ভেবেছেন তার উপর ভিত্তি করেই তারা তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। তো আমাদের বিষয়টা ছিল, আমরা আমাদের গোটা রাজ্যের প্রত্যেকটা মন্ডল অফিস, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির জেলা অফিস এবং রাজ্য অফিস, এই অফিসগুলির সামনে একেবারে সড়ক পথে, রাজপথে যেখানে সাধারণ মানুষের চলাফেরা আছে সেই সমস্ত জায়গাতে আমরা এগুলি প্লেস করেছি সাজেশনস নেওয়ার জন্য যে মানুষ কি চায়। কারণ সংকল্পটা আমরা ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যের মানুষের আশীর্বাদে 2018 সালে
আমরা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করার দায়বদ্ধতা নিয়ে কাজ করেছি এবং যতটা সম্ভব 2.5 বছরের করোনার মহামারীর পরেও আমরা অনেকটাই কাজ করতে সক্ষম হয়েছি। এই প্রতিকূল একটা অবস্থার সম্মুখীন হওয়ার পরেও সরকার বহু কাজ করতে সক্ষম হয়েছে, যেটা একটা সাংঘাতিক, আমি বলবো একটা ঐতিহাসিক বিষয়। কিন্তু তারপরেও আমাদের মনে হয়েছে আমরা আমাদের মতন করে কি করব সেটা বলবো না, মানুষ বলুক যে আমরা এটা চাই, আমার ওইটা চাই, সেগমেন্ট ওয়াইজ মানুষ বলুক। এই ধরনের 60টা বিধানসভা কেন্দ্রে এবং আমাদের সাংগঠনিক 10টা জেলা আছে, এই 10টা জেলাতে আমরা কিন্তু এই মানুষের সাজেশনস চেয়েছি, সেইগুলিকে অ্যাকুমুলেট করা হয়েছে, একটা জায়গায় আনা হয়েছে। অধিকাংশ মানুষ যা চেয়েছেন তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের এই সংকল্পপত্র 2023 আমাদের তৈরি হয়েছে। এবং স্বাভাবিকভাবেই যেহেতু আমরা মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে সেটা করতে চেয়েছি এবং সেটাকে কোনো জায়গায় যাতে উপেক্ষিত না হয়, মানুষ যা চেয়েছেন মানুষের যাতে মনে হয় আমি যা চেয়েছি তার রিফ্লেকশন আছে এখানে, তো সেটাই আমরা করব। কারণ আমরা বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছি এবং আমাদের বিশ্বাস যে 2023-এ যে বিধানসভা নির্বাচন আসছে মানুষ আবার আমাদেরকেই ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে। কাজেই তার জন্য একটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়েছে যে যেটা করা যাবে, সরকারের দ্বিতীয় যে টার্ম আমাদের জন্য অপেক্ষা করছে, যে কাজগুলি করা যাবে সেটাই আমরা বলবো। তো এই জন্যই আমরা সর্বশেষ প্রকাশ করলাম। আগের বার যেটা ছিল 2018-র আগে যদি আমরা দেখি, সেক্ষেত্রে বিজেপির যে নির্বাচনী ইস্তেহার ছিল তার নাম ছিল ভিশন ডকুমেন্ট। এবারের যে নির্বাচনী ইস্তেহার তার নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র। পার্থক্যটা ঠিক কোন জায়গাতে? পার্থক্য একটা জায়গায় স্পষ্ট। এইটাকে নিয়ে বিরোধীরা অনেক জল ঘোলা করার চেষ্টা করছে। তো এমন না যে বিরোধীরা বিষয়টা বোঝে না, বিরোধীরা জেনে শুনেই সেটা করছে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যদি 2-4টে ভোট বাড়ানো যায় বিভ্রান্ত করে। কারণ এরা গুনে গুনে বলছে যে 2018-র বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি তার ভিশন ডকুমেন্টে 299টা প্রতিশ্রুতির কথা বলেছিল। আর এই ভিশন আর মানে এক নয়, মানে ভিশন ডকুমেন্ট আর ম্যানিফেস্টো এক নয়, সেটা এরা জানে না এমন না, মানুষকে বিভ্রান্ত করছে। ভিশন ডকুমেন্ট তো হচ্ছে এখানে এমন কিছু বিষয় থাকে যে সরকারের লক্ষ্যটা কি এক একটা বিষয়কে কেন্দ্র করে সেখানে কিছু কমিটমেন্ট চলে আসে, অটোমেটিক্যালি চলে আসবে। যেমন আমরা যদি কৃষি সেক্টরটাকে বলি, আপনারা দেখবেন যে ভিশন ডকুমেন্টে আমরা 2018-তে কিন্তু আমরা মূলত একটা জায়গায় উপরে একটা দিয়েছিলাম যে আমাদের কি এরিয়াস কোনটা, 10টা পয়েন্ট আমরা আলাদা করে দিয়েছিলাম, অ্যাকশন মানে পয়েন্ট কোনগুলি রয়েছে। এই অ্যাকশন পয়েন্টগুলির মধ্যে আপনারা দেখবেন অধিকাংশ অ্যাকশন পয়েন্টকে কিন্তু আমরা অ্যাড্রেস করেছি ফার্স্ট অফ অল। দ্বিতীয়, তারা যেভাবে বিভ্রান্ত করছে, শুধু এগ্রিকালচার সেক্টরটাকে নিয়ে যদি আমি বলি, যেখান থেকে শুরু হয়েছে ভিশন ডকুমেন্টে, যদি কারোর থাকে বিরোধীরাও বলতে পারেন, সেখানে দেখবেন 1, 2, 3, 4 করে গুনলে সেখানে 25টা বিন্দু পাওয়া যাবে সেখানে। এবার এই 25টা বিন্দুর মধ্যে কি, যে আমরা এই বিষয়টাকে স্টাডি করব, এইটাও একটা বিন্দু। এবার স্টাডি করেছে এর প্রমাণ দাও, সেটা তো বলা মুশকিল। ইনফ্রাস্ট্রাকচার আমরা এইরকম ভাবে ডেভেলপ করব, এবার ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করেছে সবকটা, প্রমাণ দাও। ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরি ওয়াইজ আমরা বলেছি, এগ্রিকালচার ডিফারেন্ট ক্যাটাগরিতে। আমরা 3টে ডাইরেক্টরেটের কথা বলেছি আমরা, এবং ডাইরেক্টরেট তার জন্য একটা যে প্রসেস চলছে সেই প্রসেস অলরেডি সরকারিভাবে রয়েছে। তো এইভাবে আসলে আমাদের যে যদি এখান থেকে যদি আমি শুধু এক্সট্রাক্ট করে বার করি, যে তাহলে সেখানে ফার্মার্সদের জন্য আমাদের প্রতিশ্রুতিটা কি ছিল? প্রতিশ্রুতি ছিল আমাদের যে ফার্মার্সদের আয় আমরা দ্বিগুণ করব, এবং ফার্মার্সদের আয় দ্বিগুণ হয়েছে ত্রিপুরা রাজ্যে। আগে 5,000 সামথিং ছিল, এখন তাদের আয় বেড়ে প্রায় 12,000 টাকা হয়েছে। তো এটা একটা অবশ্যই আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি। আমরা এমএসপিতে পেডি ক্রয় করব, ধান ক্রয় করব কৃষকের কাছ থেকে, আমরা বলেছি। আমরা পেডি ক্রয় করছি, ত্রিপুরাতে প্রথম ভারতীয় জনতা পার্টির সরকার যে কৃষকের লাভের জন্য ওই কথাটাকে চিন্তা করে, যেই কৃষক আগে হয়তো বা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষক যে পার কিলো ধান মানে গ্রামেরই কোনো একটা অঞ্চলে বিক্রি করে দিত 8 টাকা 9 টাকা করে, সেটা আমাদের সরকার কিন্তু শুরুই করেছে 17 টাকা 50 পয়সা থেকে, এবং আজকের দিনে সেটা 20 টাকা 40 পয়সা পার কিলো ধান সরকার এফসিএ এর মাধ্যমে প্রকিউর করবে, মানে এই বছরের জন্য যেটা করছে। তো
তো এইভাবে এটা প্রতি বছর রেট বাড়ছে, কারণ যাতে কৃষকের আয় হয়। সেই সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পগুলি যথাযথ পালন হবে। আমরা বলেছিলাম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেটা রয়েছে 6,000 টাকা বছরে, সেটা কৃষকরা পাচ্ছেন ত্রিপুরা রাজ্যের। এবং তার সঙ্গে এই সংকল্পপত্রে আমরা সেখানে অ্যাড্রেস করতে গিয়ে বলেছি এবার রাজ্য সরকার তার সঙ্গে আরো 2,000 টাকা জুড়ে দেবে। তার মানে বছরে 8,000 টাকা যে কোনো কৃষক পাবেন সেখানে কিষাণ সম্মান নিধি হিসেবে। ঠিক আছে, তো এইভাবে একটা বিভ্রান্ত করার বিষয় চলে। কাজেই ভিশন ডকুমেন্ট একটা সুদূর প্রসারী প্রক্রিয়ার কথা সেখানে বলা হয়েছে, যেমন আবার কিছু কিছু কাজ যেগুলি মানে খুব দ্রুত করা হবে, সেই দ্রুত করার মতন কাজগুলি সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির সরকার করতে সক্ষম হয়েছে। আমরা যদি দেখি এবারের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে একটা বিষয়ে কিন্তু নজর পড়ছে, সেই বিষয়টা হলো জনজাতিদের উন্নয়নের কথা যদি মাথায় রাখা হয় তবে সেক্ষেত্রে কিন্তু 3-4টে পয়েন্ট আমরা সংকল্পপত্রে দেখেছি। সেক্ষেত্রে জনজাতিদের আর্থিক উন্নতির জন্য যেমন টাকা দেওয়ার ব্যবস্থা, কিংবা ধরুন সেক্ষেত্রে তাদের ভূমিহীন যারা রয়েছে সেই ভূমিহীনদের ভূমি দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে জনজাতিদেরকে সংকল্পপত্রে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি বলতে পারি আমরা যে যে দাবিগুলো উঠে আসছে বিভিন্ন আঞ্চলিক দল থেকেও আমরা শুনেছি যে তিপ্রাল্যান্ড বা গ্রেটার তিপ্রাল্যান্ডে যে দাবিগুলো উঠে আসছে সেই দাবিগুলোকে চাপা দেওয়ার জন্য কিংবা ধরুন এই বিষয়টাকে সমাধান করার জন্য কি এই পয়েন্টগুলো বা এই যে কি পয়েন্ট বলা যেতে পারে এগুলোকে এভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, যে কোনো একটা কমিউনিটি যখন কোনো একটা দাবি করেন বা একটা জনগোষ্ঠী যখন একটা কিছু দাবি করেন, সেই দাবি যদি সাংবিধানিক হয়, সেই দাবি যদি যথার্থ হয়, তাহলে এবং সেটা যদি মনে হয় যে এটা একটা মানে এই একটা সমস্যা রয়েছে জ্বলন্ত, যেটা সমস্যার সমাধান করা উচিত, ভারতীয় জনতা পার্টি এমন একটা দল যারা সবকা সাথ সবকা বিকাশ আমরা শুধু বলি না, এটা আমাদের স্লোগান নয়, এটা আমাদের কর্মপন্থা। কাজেই আমরা চাই সব অংশের মানুষের উন্নতি হোক এবং সেই উন্নতিটাকে নিশ্চিত করার জন্য আমরা সেইগুলিকে অ্যাড্রেস করি। কিন্তু এখানে প্রশ্ন হলো যে শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি তো ভারতীয় জনতা পার্টি করে না, কারণ বিকাশটা হচ্ছে একমাত্র রাজনীতির গতিপথ হবে। মানে এই ধারায় দেশটাকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়ে এসছেন যে যদি রাজনীতি করতে হয় ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে রাজনীতি হোক, তাতে কোনো অসুবিধা নেই, কম্পিটিশন হোক, কে কতটা ডেভেলপমেন্ট করতে পারছে। তো সেই জায়গায় আমাদের মনে হয়েছে যেমন 2018 থেকে 23-এর মধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা জনজাতি সমাজপতি ভাতা ত্রিপুরা রাজ্যে একমাত্র ভারতীয় জনতা পার্টি সেটা প্রবর্তন করেছে। কিংবা জনজাতিদের সম্মান দেওয়ার জন্য তাদের বেনিচন্দ্র জমাতিয়া, ওনাকে পদ্মশ্রী দেয়া, উনি তো আজকের থেকে কাজ করেন না জনজাতিদের জন্য। সত্যরাম রিয়াং আজকের থেকে বা 2018-র সময় থেকে কাজ শুরু করেছেন এমন না, উনি ওনার হজাগিরি গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে, কিন্তু উনাকে সেই অর্থে সম্মান দেয়া হয়নি। কিংবা থাঙ্গা ডার্লং, উনি রোশেম তো আজকে আবিষ্কার করেননি বা আজকে বাজানো শুরু করেননি, ওনার শেষ বয়সে ওনাকে সম্মান দেওয়া হয়েছে। তার মানে যে আনএড্রেসড যে জায়গাগুলি আছে, জনজাতিদের সম্মান বলি, জনজাতিদের স্বীকৃতি বলি, কিংবা তাদের আর্থ সামাজিক বিকাশ সেটা বলি, জনজাতিদের ক্ষমতায়নের কথা ভারতীয় জনতা পার্টি প্রথম বলেছে। আমরাই তো এডিসি নির্বাচনের আগে আমরা বলেছি যে আমরা চাই এডিসিকে আরো বেশি ক্ষমতা দেওয়া হোক, কিন্তু সেটা সাংবিধানিক দায়রার মধ্যে থেকেই সেটাকে করতে হবে। এবার এটা ঘটনা যে দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যে 3 লক্ষের উপরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে, যার মধ্যে 2,05,000 গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে। এটা জনজাতি, তপশিলি জাতি কিংবা এই ধরনের কোনো কিছু বাছ বিচার ছাড়া যারা প্রকৃতপক্ষে সুবিধাভোগী হওয়ার কথা, এবং রাজনৈতিক দল বলুন বা যে কোনো কিছু, সব কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের কাছে একটাই বিষয়, সমাজে যারা পিছিয়ে পড়ছে তাদেরকে সমাজের মূল স্রোতে, উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে হবে, সেটা জাতি জনজাতি যা খুশি হোক। তো তার জন্য সেইটা যেমন করেছে। এবার দেখুন, পাশাপাশি 4,18,000 বাড়িতে নলের মাধ্যমে জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টিকে করতে হয়েছে। আগে 3% এরিয়াতে 2018 সালের নির্বাচনের আগে টোটাল ত্রিপুরা রাজ্যের যতটা বাড়ি আছে 3% বাড়িতে নলসে জলের ব্যবস্থা ছিল, আর আজকে সেই ফিগারটা দাঁড়িয়েছে 58%।
তার মানে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজটা করছে। এবার করতে গিয়ে আমাদের মনে হয়েছে সমাজপতিদের ভাতা দিতে গিয়ে সমাজপতিদের সঙ্গেও তো নিশ্চয়ই কথাবার্তা হয়েছে আমাদের। এবার দেখা গেল সেখানে ভূমিহীন কৃষক রয়েছেন, জনজাতি রয়েছেন, সাধারণ মানে তপশিলি জাতীয় রয়েছেন। তো এবার আমরা ভূমিহীন কৃষকদের জন্য 3,000 টাকা করে তাদেরকে প্রদান করা হবে, যারা ভূমিহীন কৃষক। আর যারা বনে যারা বসবাস করছেন তাদের পাট্টার ব্যবস্থা সরকার করছে এবং তাদেরকে পাট্টা দেয়া হবে। সেই সঙ্গে সমস্ত জনজাতিদের বছরে 5,000 টাকা দেওয়ার একটা বিষয় রয়েছে, যাতে করে তাদের লাইভলিহুডে কিছুটা পরিবর্তন আসে, জীবন জীবিকায় কিছুটা পরিবর্তন আসে। 5,000 টাকা করে সরকার তাদেরকে প্রদান করবে। তো এইগুলি যেমন, কারণ একটা আমরা বিশ্বাস করি আর্থসামাজিক জায়গা থেকে যদি উন্নতিটাকে না শুরু করা যায় তাহলে কিন্তু মানুষের সার্বিক উন্নতি ঘটবে না। এবং তার জন্যই দেখুন আমরা সেই ধলাইতে আমরা 1,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যে অত্যাধুনিক হাসপাতাল ধলাইতে যেটা নির্মিত হচ্ছে তার জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। আবার আমরা কি প্রস্তাব করেছি, আমরা রাইমাভেলি, করবুক এবং গন্ডাছড়াকে নিয়ে একটা আলাদা জেলা করব আমরা, এবং সেই জেলার হেডকোয়ার্টার হবে গন্ডাছড়া, যাতে করে ওই প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নটাকে আরো অনেক বেশি বেগবান করা যায়, দ্রুততার সঙ্গে সম্পন্ন করা যায়। সেই সঙ্গে আমরা আরো কি বলেছি, যেখানে জনজাতিরা রয়েছেন, কোন অঞ্চলে কোন জনজাতির কত প্রপোর্শনে রয়েছেন সেই প্রপোর্শনের বাজেটের কথা আমরা বলছি, যাতে করে যতটা অর্থের প্রয়োজন সেই অর্থের অভাবে যাতে তাদের উন্নয়নটা স্তব্ধ না হয়ে যায়, পিছিয়ে না পড়ে। তাহলে এইগুলি তো হচ্ছে মানে একটা আমরা এই যে বলি আমরা, বা রাজ্যের অনেক মানুষই বলেন এখন, হয়তোবা রাজনৈতিক ময়দানে গিয়ে বলবেন না, কিন্তু এটা অনেকেই স্বীকার করছেন ইদানিংকালে, যে হ্যাঁ এই 5 বছর ত্রিপুরা একটা সরকার দেখেছে যেটা প্রকৃত অর্থে মানুষের সরকার হয়ে উঠেছে। এটা দলের সরকার হয়নি, বিজেপির সরকার হয়নি, আগে ছিল কংগ্রেসের সরকার কিংবা সিপিএম এর সরকার। এইভাবে সরকারকে মানুষ বিচার করত, কিন্তু এই সরকারটা দলের সরকার। তার জন্য ট্রান্সপারেন্ট নিয়োগ নীতি তার রয়েছে, যেখানে স্কোর করছে ছেলেমেয়েরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা। তাহলে যেখানে তারা কোয়ালিফাই করছে এরা চাকরি পাচ্ছে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, কে জাতি, কে জনজাতি, রিজার্ভেশন যেটা রয়েছে সেটা তো মেনেই করতে হবে, সেটা সাংবিধানিকভাবে। কিন্তু অন্য কোনো বায়াসনেস কিন্তু আসে না তাদের সুযোগ সুবিধা পেতে, ঘর পেতে আসে না, জল পেতে আসে না, কিংবা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধার কথা, ভাতা পেতে 2,000 টাকা ভাতা করে দিয়েছে আমাদের সরকার। তার আগে ভাতা কত ছিল? 700 ছিল। আমাদের সরকার আসার পরেই 1,000 টাকা করেছে, তারপর লাস্ট 2,000 টাকা করেছে। এইটা যেমন করেছে, পাশাপাশি দেখুন অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে তাদেরকেও কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের বেতন ভাতাটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবার শুরু যদি করি আমরা, 2018 সালে যদি কারোর বেতন ভাতা আশাকর্মী কিংবা অঙ্গনওয়াড়ি কর্মী, তারা নিশ্চয়ই অবগত আছেন 18 সালের আগে কত পেতেন আর এখন কত পান। দেখা যাবে মোটামুটি দ্বিগুণ কিংবা দ্বিগুণের বেশি তারা পাচ্ছেন। এবং শুধু তাই নয়, আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা একটা সময় যখন তাদের বয়স শেষ হয়ে যায়, কাজ থেকে চলে যান, মানে এটাকে রিটায়ারমেন্ট বলি আমরা যারা সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে, তখন কিন্তু তাদের জন্য অন্য কোনো বেনিফিট পাওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু আমাদের এই নির্বাচনী সংকল্প পত্রে আমরা পরিষ্কার বলেছি তাদেরকে 50,000 টাকা করে এককালীন দিয়ে দেওয়ার ব্যবস্থা এখানে আমাদের সংকল্প পত্রে রয়েছে। কারণ সংকল্প পত্রটা তৈরি হয়েছে মন, হৃদয় এবং সংকল্প, এই তিনটের সমন্বয়ে। তার জন্য এই ইচ্ছেটা সরকারের আছে, তার বাস্তবায়ন সরকার করবে, এটা নিশ্চিত। আমরা যে সংকল্প পত্রের ছবিটা, চিত্রটা আমাদের সামনে রয়েছে, সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা দেখেছি, তার মধ্যে একটা বিষয় কিন্তু বলা যেতে পারে এক্ষেত্রে মনে হচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে ধরা হয়নি, সেটা হলো কর্মসংস্থান। কর্মসংস্থানের বিষয়টা এক্ষেত্রে কেন এড়িয়ে যাওয়া হয়েছে, কি বলবেন? সেই বিষয়টা কিন্তু আমরা খোলাখুলিভাবে দেখতে পারিনি সংকল্পপত্রে। দেখুন, আসলে আমার মনে হয় যে টোটাল সংকল্পপত্রটা হচ্ছে 60 পেজের। হ্যাঁ, এবার এটা কতটা নিশ্চয়ই আপনারা স্টাডি করেছেন, কিন্তু কর্মসংস্থানের বিষয়ে এখানে সুনির্দিষ্টভাবে অনেকগুলি কথা বলা আছে। যেমন আমি যদি আপনাদের একটু যদি বলি, যুবক এবং যুবতী যারা রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য প্রথমতই বলা আছে যেটা, যে সরকার একটা প্রথমেই বার্ষিক একটা ক্যালেন্ডার করবে, রিক্রুটমেন্ট ক্যালেন্ডার।
যাতে করে সমস্ত যুবক যুবতী ভাই বোনদের সামনে এটা চলে আসে যে কোন কোন ডিপার্টমেন্টে কত সংখ্যক পদের জন্য কবে কবে রিক্রুটমেন্ট হবে, যারা তাতে করে যাতে এরা প্রিপারেশন নিতে পারে, তাকে যাতে ফোকাসে রাখতে পারেন, নিজের সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি চয়েস থাকে অনেক যুবক যুবতীদের, সেই বিষয়টাকে নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয়ত আমরা প্রাইম মিনিস্টার মুদ্রা এবং নর্মালি সরকারি যে কাজকর্মগুলো রয়েছে, এটা দু চারটে বিষয় এখানে বলে রাখা ভালো। যেমন সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে, এটা সেন্ট্রাল ডিএ দিলে সরকারি কর্মচারীদের স্টেট ডিএ দিচ্ছে, এটা চলতেই থাকবে। 2026-এ অষ্টম বেতন কমিশন আসছে। অষ্টম বেতন কমিশন যখন কেন্দ্রে চালু হবে, রাজ্য সরকার তার সুফল অবশ্যই পাবেন। কারণ এখানে একটু বলে রাখা ভালো, 2017 পর্যন্ত মানে 18 নির্বাচনের আগ পর্যন্ত ত্রিপুরায় চতুর্থ বেতন পে কমিশন চলছিল, এবং তারা যে রিভিউ কমিটি ইত্যাদি করে করে এক একটা রকম নাম দিয়ে দিয়ে শুধুমাত্র প্রতারণার একটা জায়গা তৈরি করেছিল, যাতে করে আমরা মনে আছে আমাদের 2006-এ যেটা হয়েছিল সেখানে 1.86 ছিল কেন্দ্রের ফ্যাক্টর, আর ত্রিপুরা সরকার বলেছিলেন টাকা নেই 1.74 বলে এখানে কিন্তু 12% দিয়ে চিরকালের জন্য গায়েব করে দিয়েছিল। এটা আমাদের মনে আছে 2016 সালে কেন্দ্র সরকার যখন বলছিলেন যে 2.57, তখন এরা বলছিলেন 2.25, মানে এখানে 32% দিয়ে চিরকালের জন্য গায়েব করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে করে কোনোদিন কর্মচারীদের এই টাকাটা ফ্যাক্টরাইজেশন না হলে বিয়েতেও যাবে না, তার বেসিকেও যাবে না। তার জন্য তারা সেটা করেছিল, এবং আমরা বলেছিলাম নির্বাচনের আগে যে সরকার প্রতিষ্ঠিত হলে সেটা দিয়ে দেওয়া হবে, এবং 2.25 থেকে 2.57 ফ্যাক্টর কিন্তু করে দেওয়া হয়েছে রাজ্যের বিজেপি সরকারের ফার্স্ট ক্যাবিনেটে, যাতে করে 32% দিয়ে, যেটা চিরকালের জন্য হারানোর কথা ছিল বা হারানোর একটা ষড়যন্ত্র করেছিল বামফ্রন্ট, সেটাকে প্রিভেন্ট করে সরকারি কর্মচারীদেরকে সেই ফ্যাসিলিটিটা দেওয়া হয়েছে, এবং তারপর এই কোভিড পরিস্থিতির পরেও আরো 20% দিয়ে প্রদান করা হয়েছে। তো এরপর মাত্র 18% ডিএ ব্যবধান রয়েছে, সেটা অবশ্যই যারা সচেতন মানুষ রয়েছেন তারা আন্দাজ করতে পারবেন, 2.5 বছরের কোভিড না থাকলে 18% ডিএ খুব একটা বিশাল ব্যাপার ছিল না। তো এটা নিশ্চয়ই ডিএ ব্যবধান শূন্যের কোটায় নামিয়ে আনা হবে, এবং 26-এ যেটা হবে সেটা তো কেন্দ্রের সঙ্গে এক তালেই চলবে, ত্রিপুরার পে কমিশন আর কেন্দ্রের পে কমিশন। তো এই যে তাহলে একটা বিষয় যে যুবকদের জন্য যেমন একটা কর্মসংস্থানের বিষয়, তাদের জন্য ইন্টারেস্ট ফ্রি 10 লক্ষ টাকা পর্যন্ত রোজগারের মানে ইন্টারেস্ট ফ্রি লোন তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে করে যারা স্বরোজগারী হতে চান, একটা বিশাল সংখ্যক যুবক যুবতী রয়েছেন যারা স্বরোজগারী হতে চান, তাদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি লোন। রিক্রুটমেন্টের যাবতীয় শূন্যপদগুলিতে পূরণ চলতেই থাকবে, এটা তার জন্য নতুন করে লেখার কিছু নেই। অনেকে বলে রিক্রুটমেন্ট, আমি দেখেছি কয়েকটা জায়গাতে যে ত্রিপুরার শূন্যপদগুলি পূরণ করা হবে, আর এই শূন্যপদ পূরণ না করলে সরকারি কাজ চলবে কি করে? এটা নতুন করে বলার কি আছে? শূন্যপদ তো পূরণ হবেই। এবার শূন্যপদ পূরণ হবে, তার জন্য যে প্রক্রিয়াগুলি চলছে, যেমন টিচারের ক্ষেত্রে টেটের মাধ্যমে, জেআরবিটির মাধ্যমে, অন্যান্য গ্রুপ সি গ্রুপ ডির বিষয়গুলি, কিংবা টিপিএসসি কিংবা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে সেই প্রসেস অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে সেই রিক্রুটমেন্ট প্রসেস চলতে থাকবে। এছাড়া ত্রিপুরার জন্য পর্যটন একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন, কারণ আপনারা লক্ষ্য করছেন ত্রিপুরায় পর্যটনে নতুনভাবে সেজে উঠেছে। মাতাবাড়িতে সেই 51 শক্তিপীঠের রেপ্লিকা বলুন, কিংবা ডুম্বুরে হেলিপ্যাড থেকে শুরু করে, লগহাট থেকে শুরু করে, ছবিমরার উন্নতি সাধন, কিংবা সেখানে অনুকোটির উন্নতি সাধন থেকে শুরু করে প্রচুর পর্যটক আসছে। তাদের জন্য ত্রিপুরায় প্রচুর ট্যুরিজম বেসড ইন্ডাস্ট্রি, ছোট ছোট ইন্ডাস্ট্রি কিংবা অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান যারা করতে চায়, তাদের জন্য সরকার প্রচুর অর্থ সংস্থানের ব্যবস্থা সেখানে রেখেছে। মন্টু দেবনাথ ক্রীড়া উন্নয়ন প্রকল্পে 500 কোটি টাকা সরকার এখানে তাদের জন্য ব্যয় করছে। তো এইভাবে কর্মসংস্থানটাকে দুই ভাবে আমরা নিচ্ছি। একটা হচ্ছে রেগুলার বেসিসে যা হবে সরকারি শূন্যপদ, সেগুলি পূরণ চলতে থাকবে স্বচ্ছতার সঙ্গে। 2, এমএসএমই যারা করতে চাইছে ত্রিপুরাতে, এমএসএমইদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণের ব্যবস্থা সরকার করেছে। রাবার, বাঁশ এবং আগর ভিত্তিক
স্পেশাল ইকোনমিক জোন আলাদা তৈরি হবে। সাবরুমে তো একটা রয়েছে সামগ্রিকভাবে পণ্য পরিবহন ইত্যাদি সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে, কিন্তু রাবার, আগর এবং বাঁশ ভিত্তিক স্পেশাল ইকোনমিক জোন ত্রিপুরায় তৈরি হবে। তাহলে একটা হচ্ছে আত্মনির্ভরতা, স্বনির্ভর, আত্মনির্ভর, এই একটা জায়গা যেমন রয়েছে, সরকারি চাকরি, দুটো আলাদা দিগন্ত বা উদ্যোগ স্থাপন, এই তিনটে দিগন্ত আমরা বলতে পারি উন্মোচিত হয়েছে। তো তাদের জন্য যথাযথ অর্থ বরাদ্দ সেখানে রয়েছে। আমরা যদি দেখি সংকল্পপত্রে আরেকটা বিষয় কিন্তু এবার নজর দেওয়া হয়েছে, সেটা হলো যে কন্যা সন্তান জন্ম হলে দরিদ্র পরিবারগুলিকে 50,000 টাকা করে দেওয়া হবে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মেধাবী যারা কলেজ ছাত্রীরা থাকবে তাদেরকে ফ্রি স্কুটি দেওয়া হবে। এর আগেও কিন্তু আমরা ভিশন ডকুমেন্টে দেখেছিলাম যে কলেজ ছাত্রছাত্রীদের জন্য মোবাইল ফোনের জন্য 5,000 টাকা করে দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল সেটা সম্পন্ন হয়েছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে কি এবারের মেয়েদের জন্য যে এই পদক্ষেপ সংকল্পপত্রে রাখা হয়েছে, কি বলবেন? দেখুন, নারী শক্তির বিকাশে আমরা ভারতীয় জনতা পার্টি সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে নারী শক্তির বিকাশ সার্বিকভাবে হওয়া উচিত। তার জন্য আমাদের দেশে এটা তো অস্বীকার করার উপায় নেই এখনো, যে কন্যা সন্তান জন্ম হলে এটাকে বার্ডেন হিসেবে কেউ কেউ কমেছে। আমাদের ত্রিপুরায় সংখ্যাটা কম আছে একেবারেই, এটা আমরা এখান থেকে আমরা ভাগ্যবান। কন্যাকে আমরা লক্ষ্মী বলি, ঘরের লক্ষ্মী বলি আমরা, কিন্তু তারপরেও এটা তো ঘটনা যে কন্যা সন্তান জন্মের পর একটা বয়সের পর যদি সে পড়াশোনায় ভালো হয় তাহলে তার উচ্চশিক্ষার জন্য একটা টাকা পয়সার যোগানের বিষয় থেকেই যায়। তো এটা ছেলে মেয়ে সবার জন্যই সমানভাবে থাকে। আর দ্বিতীয় বিষয় যেটা চলে আসে যে কন্যাকে বিবাহ দেয়া, তার জন্য একটা ফিনান্সিয়াল মানে কনস্ট্রেইন অনেক পরিবারে হয়। তার জন্য আমাদের সংকল্পপত্রে পরিষ্কার বলা হয়েছে কন্যা সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে 50,000 টাকার বন্ড দিয়ে দেওয়া হবে। এই বন্ড ম্যাচিউরিটি মানে 18 বছরের পর ম্যাচিউরিটি যখন হবে তখন এটা একটা মোটামুটিভাবে একটা ভালো অঙ্কে গিয়ে পৌঁছাবে, এবং সেই টাকায় উচ্চশিক্ষায় বলি তাদেরকে উচ্চশিক্ষিত করা কিংবা তাদের বিবাহ দেয়া ইত্যাদি যে কোনো একটা বড় আর্থিক সাহায্য হিসেবে সেটা কাজ করবে। এটা যেমন রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা স্কুটি প্রদান করছি, যাতে আমাদের কন্যা সন্তান যারা রয়েছে মেধাবী কিংবা কলেজ পড়ুয়া, অনেকটাই পড়াশোনায় তারা অ্যাডভান্স রয়েছে, তো সেই জায়গায় আমরা তাদেরকে স্কুটি প্রদান করলে তাদের যাতায়াতে একটা বিশাল সুবিধা হবে, খরচও কমবে এবং সমস্ত দিক থেকে তাদের একটা সুবিধা হবে। তৃতীয়ত আমরা আরেকটা বিষয় বলেছি, মহারানী তুলসীবতী শিক্ষা উপহার প্রকল্প। এখানে কোনো কন্যা সন্তান যদি 8ম শ্রেণী উত্তীর্ণ হয় তাহলে সেখানে তাকে 5,000 টাকা, 10ম শ্রেণী উত্তীর্ণ হলে আরও 8,000 টাকা, দ্বাদশ মান উত্তীর্ণ হলে আরও 12,000 টাকা, মানে 3টে স্টেজ পেরোনো পর্যন্ত 25,000 টাকার সরাসরি আর্থিক সাহায্য তাকে করা হবে যে কোনো কন্যা সন্তানের জন্য। তো এইটা একটা বিশাল ব্যাপার। তাদের পড়াশোনার জন্য খরচটা কিন্তু বাড়তে শুরু করে 8ম শ্রেণীর মান উত্তীর্ণ হওয়ার পর থেকে, যাতে টাকা পয়সার জন্য ফিনান্সিয়াল কনস্ট্রেন্টের জন্য কোনো আমাদের কন্যারা পড়তে পারছে না, সেই জায়গাটা কোনোভাবেই যাতে তৈরি না হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য এবং তাদেরকে আরও এনকারেজ করার জন্য এই বিষয়টাকে আমরা করেছি, আমাদের সংকল্পপত্রে রয়েছে। এছাড়া যে কোনো মায়েদের যাদের উজ্জ্বলা গ্যাস যোজনায় কানেকশন রয়েছে তাদেরকে বছরে 2টো সিলিন্ডার একেবারে ফ্রিতে দেয়া হবে, এবং মহিলাদের সশক্তিকরণের জন্য আমরা বীরাঙ্গনা একটা নতুন পুলিশ ব্যাটালিয়ন ত্রিপুরায় তৈরি হবে, যেটা অ্যাবসলিউটলি মহিলা আধিকারিক সহ সমস্ত কিছু মহিলারাই থাকবেন। তার আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ভারতীয় জনতা পার্টির সরকার 2018 সালে ক্ষমতায় আসার পর চাকুরিতে, সরকারি চাকুরিতে 33% রিজার্ভেশন ফর ওমেন, মহিলাদের জন্য 33% রিজার্ভেশন শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এই রাজ্যে চালু করেছে। তার জন্যই আমরা বলি কন্যা সন্তানের সম্পর্কে বা মহিলা সশক্তিকরণ আমাদের স্লোগান
না, আমাদের রাস্তায় নেমে তার জন্য চিৎকার করতে হয় না। সরকার সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে যেমন কাজটা করে দিয়েছে, ঠিক তেমনি দলও তার সংকল্পে পত্রে এবার আগামীবার সরকার প্রতিষ্ঠিত হলে আরও কি কি করবে সুস্পষ্টভাবে তার উল্লেখ সেখানে করেছে। আমরা এবারের যে সংকল্প পত্র দেখেছি তাতে আরেকটা বিষয় একেবারে নতুনত্ব বলা যায় যে অনুকূল চন্দ্র ক্যান্টিন, সেই ক্যান্টিনের মাধ্যমে 3 বেলা খাবার প্রদান করা হবে। এই বিষয়টা ঠিক কিভাবে বাস্তবায়িত হবে যদি সরকার ফিরে আসে, কি বলবেন? এখানে একটা মানে এটা প্রিন্টিং এরর হয়েছে। তো এটা অলরেডি কালকে আপনারা দেখেছেন হয়তোবা, এটা কারেকশন হয়েছে, একটা প্রেস রিলিজ ইস্যুও করা হয়েছে। সেখানে কথাটা আমাদের এখান থেকে যেভাবে ছাপার জন্য গেছিল, অনুকূল চন্দ্র দেবের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আনন্দ বাজার, এই ভাবনা থেকে ক্যান্টিন ভাবনাটা ছিল ওটা। তো সেটা অনুকূল চন্দ্র ক্যান্টিন নয়, সেটা আনন্দ ক্যান্টিন। ঠিক আছে, অনুকূল চন্দ্র ক্যান্টিন নামে কোনো ক্যান্টিন হতে পারে না, এরকম হওয়াটা ঠিক না। তো এটা আনন্দ ক্যান্টিন নামে একটা ক্যান্টিন চালু হবে, যেখানে সব অংশের মানুষ সহযোগিতা করবে, সরকারও সহযোগিতা করবে, করে যাদের একেবারেই খাবারের সংস্থান নেই, দরিদ্র অংশের মানুষ, অন্তোদয় অংশের মানুষ, তাদের সার্বিক উন্নতি না ঘটানো পর্যন্ত। কারণ ভারতীয় জনতা পার্টি কোভিড চলাকালীন সময়েও, ওই সময় থেকে শুরু করে 2023-এর ডিসেম্বর পর্যন্ত, যখন আবার কোভিডের একটা সম্ভাবনা ছিল, চীনে আবার প্রচুর কোভিড বাড়ছে বা অন্যান্য দেশে বাড়ছে, রেস্ট্রিকশন চলে এসছে, তখন একটা কথাই কিন্তু ভারতীয় জনতা পার্টি যেমন কাজ শুরু করেছে, কিংবা যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি একটা কথাই বলেছেন যে জান হে তো জাহান হে, আগে মানুষের জীবন বাঁচাতে হবে। তার জন্য যেমন কোভিড টিকা বিনামূল্যে গোটা দেশে 3টে টিকা ব্যবস্থা করেছেন, ঠিক তেমনি বিনামূল্যে খাদ্য সরবরাহ কিন্তু তিনি বজায় রেখেছেন, যাতে কাউকে অভুক্ত না থাকতে হয়। এবং তার জন্যই আমাদের তারপরেও যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, আর্থিক কষ্টে আছেন, কিংবা তার বাইরে একটা অংশ তো এখনো রয়েছে, ফুটপাতে যারা রাত যাপন করেন, কিংবা পথশিশু একেবারে নির্মূল আমরা করতে পারিনি, কিছু কিছু পথশিশু দেখা যায়, কিংবা কিছু কিছু ভবঘুরে রয়েছেন, তো তারাও যাতে খাবারের সেই সুযোগটা পায়, অভুক্ত না থাকতে হয়। এই সমস্ত কিছু মিলে যারা একেবারে দরিদ্র থেকে শুরু করে সেই সমস্ত অংশ, তাদেরকে অ্যাড্রেস করার জন্য এই ধরনের ক্যান্টিন রাজ্যের বিভিন্ন অংশে চালু করা হবে, যাতে মানুষ সেটা করতে পারে। কারণ এটা দেখুন, এখানে চালু হবে নতুন করে, কিভাবে সম্ভব? কোনো কোনো জায়গায় তো একেবারে ফ্রিতে খাওয়াচ্ছেন 2 বেলা 3 বেলা, সেখানে কি করে সম্ভব হয়? ইচ্ছে থাকলে সবটাই সম্ভব হয়। এই যে বললাম, সংকল্পপত্রে যেটা বলা হয়েছে, মন, হৃদয় আর সংকল্প যদি সমান তালে চলে, তাহলে অনেক কিছুই সম্ভব, অনেক কনস্ট্রেন্ট সেখানে আর থাকে না। একদম। আরেকটা বিষয় যেটা আমাদের নজরে পড়েছে সেটা হলো সামাজিক ভাতা। 2018 সালের আগে যখন ভারতীয় জনতা পার্টি তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল, তখন কিন্তু তারা বলেছিল যে সামাজিক ভাতা 2000 টাকা করা হবে, এবং তার বাস্তবায়ন আমরা দেখেছি। এবারও সংকল্প পত্রে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, সামাজিক ভাতা 2000 থেকে 5000 টাকা করা হবে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? কতটা সম্ভব হবে এই বাস্তবায়ন করা? আমার মনে হয় এখানে আপনি একটু দেখে নিতে পারেন। আমার মনে হয় বলা হয়েছে সমাজপতিদের যে সামাজিক ভাতাটা, সেটা 2000 টাকা থেকে 5000 টাকা করা হবে। কারণ এটা সমাজপতিদের সংখ্যাটা খুব একটা ব্যাপক নয়, এখানে অ্যাড্রেস করা উচিত প্রত্যেককেই অবশ্যই। বাকি সমাজপতিদের জন্য এটা করব বলেছি, বাকিদের জন্য ভাতা তো বাড়বে নিশ্চিত। কত বাড়বে এই মুহূর্তে এখানে মিথ্যে কথা বলে তো মানুষের সামনে করব না। তো নিশ্চয়ই সবার ভাতাই বাড়বে। সমাজপতিদের জন্যই আমরা পার্টিকুলারলি বলেছি যে এদের ভাতাটা 2000 থেকে 5000 করা হবে। এবং সেই সঙ্গে আপনি দেখুন, আমাদের রাজ্যের আয়ুষ্মান কার্ড রয়েছে 13,192 জনের, যাদের যে কোনো জটিল চিকিৎসা। এবং আয়ুষ্মান কার্ড কারা পান? যারা সমাজের পিছিয়ে অংশের মানুষ, আর্থিকভাবে দুর্বল মানুষ যারা রয়েছেন, তাদেরই আয়ুষ্মান কার্ড রয়েছে। এবার আয়ুষ্মান কার্ডের আগে কভারেজ ছিল, যাদের আয়ুষ্মান কার্ড রয়েছে 5 লক্ষ টাকা পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বিনামূল্যে করার সুযোগ তারা পেতেন। এখন সেটাকে বাড়িয়ে আমাদের সংকল্পপত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ যাবতীয় জটিল রোগ, যারা দরিদ্র অংশের মানুষ রয়েছেন,
তারা যাতে সেই সমস্ত রোগ যেখানে টাকার একটু দরকার বেশি হয় তারও যাতে সঠিক চিকিৎসা করাতে পারেন, পরিবারের লোককে বাঁচাতে পারেন, তার জন্য সরকার 10 লক্ষ টাকা পর্যন্ত করে দিয়েছে। 5 লক্ষ টাকার যেটা আয়ুষ্মান যোজনায় তার সিলিং ছিল। এছাড়া ত্রিপুরায় রিমস প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজ্য মানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্রে উল্লেখ করেছে রিমস ত্রিপুরা রাজ্যে চালু করা, সেই উদ্যোগটা গ্রহণ করা হবে। আর আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি উদ্যোগ গ্রহণ করেছে, সেটা হয়নি এমন তো না, কারণ ডেন্টাল মেডিকেল কলেজের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু বলছিলেন, বলার সঙ্গে সঙ্গেই তার অনুমোদন হয়ে গেল এবং ত্রিপুরা রাজ্যে ফিল্ম ইনস্টিটিউট চালু হয়েছে, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যেটা একটা সময় শুধুমাত্র বলা হতো যে আরে এগুলি সব গাল গল্প, এরকম ভাবে বলা হতো। তো আমরা গাল গল্প করি না, আমরা যা করব তাই বলি। অনেকের হয়তো বিশ্বাস হয় না যে এত বড় কাজ ত্রিপুরায় কি করে সম্ভব হবে। আরে কেন সম্ভব হবে না? আগরতলা পর্যন্ত 4 লেন জাতীয় সড়ক হচ্ছে, এটা কেউ ভেবেছিলেন? ডাবল লেনে শেষ হওয়ার আগে 4 লেন স্যাংশন। 8টা জাতীয় সড়ক ত্রিপুরার মতন ছোট্ট রাজ্যে কেউ ভেবেছিলেন? কেন হবে না? 600 কিলোমিটারের উপর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ হয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলিকে সংযোগ করে দিয়ে, যেটা যে কোনো আবহাওয়াতে সেই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে, পণ্য আসা যাওয়া করতে পারবে। কাজে এইগুলি আমাদের বাংলাদেশের মাধ্যমে যখন মৈত্রী সেতু হয়ে গেছে, শুধুমাত্র রেলওয়েটাও ট্র্যাক বসানোর কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে, তো বাংলাদেশের মাধ্যমে যখন রেল যোগাযোগটা হয়ে যাবে, এখানে ইন্টারন্যাশনাল ক্যাটাগরির যে এয়ারপোর্ট হয়েছে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, সেটার সঙ্গে অলরেডি বাংলাদেশের চট্টগ্রামের সঙ্গে তার বিমান যোগাযোগের পরিকল্পনা করে সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে। আজকেও যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন যে এটা আন্তর্জাতিক বিমান, এখান থেকে উড়ান নেওয়া একটা সময়ের অপেক্ষা মাত্র, অল্প কিছুদিন পরেই সেটা শুরু হয়ে যাবে। তো আমরা তো দেখছি ত্রিপুরার সঙ্গে আমরা রেল কানেক্টিভিটির কথা বলেছি, কার সঙ্গে? মায়ানমারের সঙ্গে রেল কানেক্ট হয়ে যাবে, কারণ ত্রিপুরাকে আমরা উত্তর পূর্ব ভারতের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে নির্মাণ করতে চাইছি এবং এই বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে যখন ত্রিপুরা উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন এখানে ত্রিপুরার মানুষের জন্য কাজের কোনো অভাব হবে না। তাদের সামনে মাল্টিপল চয়েস চলে আসবে এবং সেই মাল্টিপল চয়েস যাতে নিতে পারে তার জন্য বেসিক যে বিষয়গুলি দরকার, রোডওয়েজ, হাইওয়েজ, ইন্টারনেট, ত্রিপুরার প্রত্যেকটা অঞ্চলে, গ্রাম থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে প্রত্যেক অঞ্চলে ইন্টারনেট পরিষেবা কত তাড়াতাড়ি পৌঁছে দেওয়া যায়, অনেক অঞ্চলেই পৌঁছে গেছে। আরও যেখানে একটু ত্রুটি বিচ্যুতি আছে সেটাকে আরও কি করে বেশি মাত্রায় আরও অ্যাক্টিভেট করা যায়, সেই প্রয়াসটা নিয়েছেন। কেন নিচ্ছেন? কারণ এই যে আমাদের বাণিজ্যিক হাব হবে, ট্যুরিজম হাব হবে, আমরা এখানে আমাদের সংকল্পপত্রে আমরা বলেছি মেডিকেল ট্যুরিজমের কথা আমরা বলেছি, যে অটল বিহারী বাজপেয়ী ক্যান্সার হসপিটাল নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ভালো ক্যান্সার হসপিটাল এখন অব্দি এবং ভারতবর্ষের কয়েকটার মধ্যে একটা, অত্যাধুনিক এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয়। তার পাশাপাশি আপনি দেখুন, কেউ ভেবেছিলেন 2018 সালের আগ পর্যন্ত যে আমাদের জিবি হসপিটালে, এজিএমসিতে আমাদের বাইপাস সার্জারি, ওপেন হার্ট সার্জারি, ব্রেন সার্জারি, এই সমস্ত বিষয়গুলি এবং ফ্রিতে ডায়ালাইসিস কল্পনা করেছিলেন কেউ? সেগুলি তো করে দেখিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। তার জন্য আমাদের বিশ্বাস, আমাদের রিমসের মতন হাসপাতাল যদি হয়ে যায়, ডেন্টাল মেডিকেল কলেজ চালু হয়ে যাচ্ছে, তো তার মানে বাংলাদেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশগুলি, নেপাল থেকে শুরু করে তাদের চিকিৎসার জন্যে তারা ত্রিপুরায় আসবে, সেটা আমরা এক্সপেক্ট করি। এইভাবে ত্রিপুরাকে নতুন ইনফ্রাস্ট্রাকচারে বিল্ড আপ করে সাজিয়ে তোলা হচ্ছে। একদম। এই প্রসঙ্গে আরেকটা বিষয় যেটা জানতে ইচ্ছে করছে, আমরা দেখেছি সংকল্পপত্রে আরেকটা বিষয় যেটা উল্লেখ করা হচ্ছে সেটা হলো অর্থনীতিতে উত্তর পূর্বের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য বানানো হবে ত্রিপুরাকে। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ত্রিপুরার অর্থনীতিতে 1 নম্বর জায়গায় উঠে আসার বহু সম্ভাবনা রয়েছে। আমি প্রথমেই বললাম ট্যুরিজম একটা সম্ভাবনা। ট্যুরিজমকে ঘিরে এখন ট্যুরিজমে অ্যাডভেঞ্চার ট্যুরিজম নিয়ে যেমন কাজ হচ্ছে ত্রিপুরায়, ওয়াটার স্কাই ওটাও চলছে, কিংবা জম্পুইতে প্যারাগ্লাইডিং তাও শুরু হয়েছে। তো এই ধরনের স্পিড বোট ফোট এগুলি তো সব আছেই। কিংবা আপনি আরেকটা রয়েছে কি আমাদের রিলিজিয়াস ট্যুরিজম, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে 51 শক্তিপীঠ যেটা নির্মিত হচ্ছে, সেখানে রিলিজিয়াস ট্যুরিজমটা সেখানে
অটোমেটিক্যালি প্রমোশন পাবে, এবং তার জন্য মানে উদয়পুর রেল স্টেশন থেকে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির পর্যন্ত রোপওয়ে নির্মাণের কাজে অলরেডি শুরু হয়ে গেছে। সেখানে রোপওয়ের মাধ্যমে যাবে, যেটা কেউ কখনো কল্পনা করতে পারেনি, ত্রিপুরায় রোপওয়ে। হ্যাঁ, তো এবং সেই সঙ্গে দেখুন আমরা আর্কিওলজিক্যাল দিক থেকে যদি বলি, আমরা ঊনকোটি রয়েছে আমাদের উদয়পুরে যে জগন্নাথ মন্দিরটা রয়েছে, কিংবা আমাদের ভুবনেশ্বরী মন্দির রয়েছে, কিংবা এই ধরনের যে সমস্ত আর্কিওলজিক্যাল বিষয়গুলো রয়েছে, কিংবা ন্যাচারাল ট্যুরিজমের জন্য আমরা অনেকেই আমাজন দেখি। তো আমরা আমাজন নিশ্চয়ই বলবো না, কিন্তু আমাদের ছবি মোড়া সেই দৃশ্য থেকে আমাদের যখন টিভিতে আমাজন দেখি, আমাদের কি খুব একটা কম কিছু মনে হয়? পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর মূর্তি, এত হাজার হাজার লক্ষ বছর আগে মূর্তি, কে খোদাই করলো, কারা করলো, এবং সেখানে যে ভীষণ একটা কি বলবো গা শিহরিত হয় এরকম একটা গুহা, সেখানে যারা প্রবেশ করেছে তারাই বলতে পারবেন সেটা কি রোমাঞ্চকর একটা বিষয়। তো এইগুলিকে প্রমোট করার জন্য সেখানে হেলিপ্যাড নির্মিত হচ্ছে, বিভিন্ন জায়গাতেই হেলিপ্যাড হচ্ছে। যোগাযোগটাই কাদের জন্য? সেই ট্যুরিজমটাকে আরো প্রমোট করার জন্য, তাতে করে লোকাল মানুষ ওখান থেকে রোজগার করতে পারবে। তো এই যেমন একটা বিষয়, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে, আমরা আগেই বলেছি এমএসএমইর মাধ্যমে আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার কথা যেমন বলেছি, ঠিক তেমনি এসইজেড 3টে আলাদা করার কথা আমি বলেছি। মোটামুটি আমাদের লক্ষ্য হচ্ছে আগামী 5 বছরে 50,000 কোটি টাকার বিনিয়োগ ত্রিপুরাতে করা হবে, যাতে করে এমএসএমই থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে অন্যান্য সমস্ত ব্যবস্থাগুলি যাতে ত্রিপুরায় প্রচুর মাত্রায় তৈরি হতে পারে। এবং তারপর উত্তর ত্রিপুরায় এবং গোমতীতে একটা নতুন দুটো স্পেশালিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল নির্মাণ করার জন্য আমরা বলেছি। অর্থাৎ যদি আপনি চিন্তা করেন যে সমস্ত দিকগুলিকে আমরা যদি বলি, অ্যাড্রেস করা হয়েছে আমাদের এই সংকল্পপত্রে, এবং যেগুলি করা হয়েছে একেবারেই সচেতনভাবে করা হয়েছে, যেটা করা সম্ভব 5 বছরের মধ্যে। আমরা আলোচনার প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যে বিষয়টা সর্বশেষে জানতে চাইব, যে নির্বাচন কিন্তু একেবারে দোরগোড়ায়, তার আগে এই সংকল্পপত্র প্রকাশ, কতটা আশাবাদী আপনারা? এই নির্বাচনের লড়াইয়ে এই সংকল্পপত্র কতটা সাহায্য করবে, কি বলবেন? দেখুন, একটা বিষয় মাঝখানে আরেকটা বিষয় আমি একটু টাচ করে যাওয়া দরকার আমার মনে হয়। একদম সমস্ত সরকারি কর্মচারীদের জন্য মানে একদম ক্যাশলেস হেলথ ইন্স্যুরেন্স, অসংগঠিত শ্রমিকদের জন্যও ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, এবং মানে হেলথ ইন্স্যুরেন্সের কথা বলছি আমি, সরকারি কর্মচারীদের জন্য হাউজিং ফেসিলিটিস, কোয়ার্টার ইত্যাদি সবার জন্য ব্যবস্থা করা আমাদের সংকল্পপত্রে আমরা বলেছি। টিচার যারা রয়েছেন তাদের জন্য টিচার্স ওয়েলফেয়ার বোর্ড এখানে গঠন করার কথা বলা হয়েছে, এবং সেই সঙ্গে আমরা যারা প্রতি ঘরে সুশাসন, আমরা একটা প্রতি ঘরে সুশাসন একটা আমরা করেছিলাম, ড্রাইভ দিয়েছিলাম, সেটা 17ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল আমাদের। তো সেই 17ই সেপ্টেম্বর হচ্ছে আমাদের জন্য একটা খুব খুশির দিন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন। তো সেখানে কি করা হয়, যা তাদের সমস্যা আছে কাগজপত্রের জন্য, আমরা ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি, তো যেখানে দেখা যাবে যে বার্থ সার্টিফিকেট পেতে গেলে এত বছর সময় লাগে না, ক্যাম্প বসিয়ে দাও, দিয়ে এটাকে 3 দিনের মধ্যে দিয়ে দাও। এই ধরনের যে বিভিন্ন সরকারি জটিল কাজগুলি, জটিলতা যেখানে বেশি রয়েছে, সেগুলিকে একেবারে সরল করে মানুষের কাছে প্রশাসনের পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে সুশাসন। মানুষ প্রশাসনের কাছে আসবে না, মানুষের কাছে প্রশাসন পৌঁছে যাবে। তার জন্য অনেকের সমস্যার কথা বলেছেন যেখানে ক্যাম্পগুলি হয়েছে, যে আমাদের রাস্তার এটা করতে হবে, ইনস্ট্যান্টলি বলে দেওয়া হয়েছে যে রাস্তার এটা এত মাসের মধ্যে শেষ হবে, কিংবা এত দিনের মধ্যে হবে। কারোর জলের প্রবলেম আছে কোনো জায়গায়, সেটাকে ইনস্ট্যান্টলি অ্যাড্রেস করা হয়েছে, কিংবা কারোর দেখা গেছে যে হয়তোবা কোনো একটা সার্টিফিকেট বেরিয়ে আসছে না বা পেতে দেরি হচ্ছে, কাগজপত্রে কিছু একটা গন্ডগোল আছে, তো এইগুলিকে অ্যাড্রেস করার জন্য যেগুলি মানুষের আমরা বলি প্রতিদিনকার সমস্যা, কিংবা কোথাও মিউনিসিপ্যাল এরিয়া যেখানে রয়েছে গার্বেজ হয়তো ক্লিন হচ্ছে না, কেউ কমপ্লেন করলো, তো প্রতি ঘরে সুশাসন বিষয়টা এরকম যে সময় হয়ে মানে কমপ্লেনটা এসছে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, যে
এটাকে যে কোনো মূল্যেই হোক অতি দ্রুত করে দিতে হবে। সেই প্রতি ঘরে সুশাসন 2 সেটা চালু হবে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর। এবং মানুষ আলটিমেটলি, আপনার যে প্রশ্নটা রয়েছে, মানুষের অভিজ্ঞতা কি? 5 বছরের মধ্যে 2.5 বছর করোনা পরিস্থিতির পরেও একটা সরকার যে কাজ করেছে, সেই কাজটা আমরা বলছি এমন তো না। এই কাজের লাভটা মানুষ পেয়েছেন, এই কাজটা মানুষ প্রত্যক্ষ করেছেন যে হ্যাঁ এই কাজগুলি হয়েছে। চোখ বন্ধ করে কেউ বলবেন না যে কাজ হয়নি। এটা চোখ বন্ধ করে তো বলেন একটা ক্লাস। অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে একটা শব্দ আমরা জানি। তো বিরোধিতা করার জন্য, পায়ের তলায় জমি নেই, মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা বলে যে 5 বছরে কিচ্ছু হয়নি। 5 বছরে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি হয়েছে, 5 বছরে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, 5 বছরে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হয়েছে, 5 বছরে 8টা জাতীয় সড়ক হয়েছে, 5 বছরে এমবিবি বিমানবন্দর অত্যাধুনিক বিমানবন্দরে উন্নীত হয়েছে, যেখানে 18 থেকে 23টা ফ্লাইট প্রতিদিন নামে। 5 বছরে এসইজেড নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে। এবং এই 5 বছরে কর্মচারীদের জন্য, যেটা বললাম অলরেডি বলে ফেলেছি, 5 বছরে 25,000-এর উপর সরকারি চাকরি হয়েছে। এত কনস্ট্রেনের পরেও আরও 18,000-এর উপর চাকরি পাইপলাইনে রয়েছে, যেগুলি শুধুমাত্র ঘোষণা ইলেকশন হয়ে যাওয়ার জন্যে সেটা দেয়া যায়নি। কিন্তু তার বাইরে 5 বছরে ত্রিপুরার মানুষের অর্থনৈতিক যে রোজগারের যে পরিমাণ, পার ক্যাপিটা ইনকাম, সেটা 89,000 টাকা থেকে 1,58,000 টাকাতে পৌঁছেছে। তার মানে 5 বছরে মানুষের রোজগার বেড়েছে, 5 বছরে মানুষ জল পেয়েছেন, 5 বছরে মানুষ ঘর পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, 5 বছরে মানুষ বিদ্যুৎ পেয়েছেন, যে গ্রামগুলিতে বিদ্যুৎ ছিল না 2018 থেকে, এবং বিদ্যুতের সঙ্গে বাল্ব থেকে শুরু করে ফ্রি সমস্ত কিছু পাচ্ছেন। 5 বছরে মানুষ উজ্জ্বলা যোজনার যেমন চুল্লি পেয়েছেন, কানেকশন পেয়েছেন, ঠিক তেমনি এবার সেখানে সিলিন্ডার পেতে চলেছেন। এই যেমন একটা সুশাসন এবং উন্নত ব্যবস্থা মানুষ লক্ষ্য করছেন। পাশাপাশি 27,000, একটা বিষয়ে আপনি জিজ্ঞেস করেছিলেন, 27,000 স্মার্টফোন আমরা দিয়েছি, এবার আরও 50,000 স্মার্টফোন আমরা দেব যারা আমাদের যুব কিংবা যুবক ভাই বোনেরা যারা রয়েছে। কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য 2টো ক্লাস এবার নির্বাচনে রয়েছে। একটা হচ্ছে রাজ্য ভাগের জিগির যারা আবার তুলতে চাইছে, ত্রিপুরাকে ভাগ করা, গ্রেটার টিপ্রাল্যান্ডের নামে। যারা স্লোগানটা দেন এখনো নিজেরাও জানেন না গ্রেটার টিপ্রাল্যান্ড কি। আজ পর্যন্ত বলেননি গ্রেটার টিপ্রাল্যান্ডের এরিয়াটা কি। কেন বলেননি? কারণ ওখানেই শুভঙ্করের ফাঁকি, ওখানেই মানুষকে বিভ্রান্ত করার বিষয়টা রয়ে গেছে। তো ত্রিপুরাকে বিভক্ত করার, বিভাজিত করার, ডিভাইড অ্যান্ড রুল, এই অ্যাসপেক্ট থেকে যারা কথাবার্তা বলেন, তাদের সম্পর্কে মানুষকে এক কাঠা হওয়ার একেবারে চরম সময় এসে গেছে যে এই রাজ্যটা আমাদের সবার, জাতি জনজাতি থেকে শুরু করে সব অংশের মানুষ আমরা চিরাচরিতভাবে এখানে আছি। আর এখানকার সংস্কৃতি সভ্যতা যেটা রয়েছে তাকে মান্যতা দিয়েই আমরা আছি। কাজে এই গ্রেটার টিপ্রাল্যান্ড বা ত্রিপুরাকে বিচ্ছিন্ন করে ত্রিপুরার মধ্যে আরেকটা ত্রিপুরা, এই ধরনের কথাবার্তাও বলছেন, স্টেট উইদিন স্টেট, তাদেরকে যোগ্য জবাব দিয়ে এক কাঠা হয়ে এই জায়গাটাকে ত্রিপুরার সচেতন যারা আমাদের ভোটার রয়েছেন, জনতা জনার্দন রয়েছেন, তাদেরকে অনুরোধ জানাবো এই জায়গাটাতে কোনো আপোষ করবেন না। কারণ ত্রিপুরাবাসী 80 সালের একটা জাতি দাঙ্গা দেখেছে যা এখনো আমাদের দগদগ করছে। কিন্তু আর যাতে এই ধরনের কোনো রকম বিষয় ত্রিপুরায় না ঘটতে পারে তার জন্য সতর্ক থাকবেন। আর দ্বিতীয় বিষয়, মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা সুবিধাবাদী জোট, কংগ্রেস এবং সিপিএম, এটা মানুষ এটার নাম দিয়েছে বাংলাদেশ, সেই জোট এবার ত্রিপুরায় হয়েছে। এই জোটের যারা রয়েছেন, আমি সবার উদ্দেশ্যে শুধু একটা কথা জিজ্ঞেস করব, 1988 থেকে 1993 সাল পর্যন্ত সিপিএম এর কি অভিযোগ ছিল, বামফ্রন্টের কি অভিযোগ ছিল সেই কংগ্রেস এবং টিইউজিএস এর গভর্নমেন্ট সম্পর্কে?
অভিযোগটা ছিল এটা জঙ্গলের রাজত্ব, এটা লুটের রাজত্ব, এটা দুর্নীতির রাজত্ব, এটা নারী নির্যাতনের রাজত্ব, এটা ধ্বংসের রাজত্ব, এটা ফ্যাসিস্ট রাজত্ব। এই কথাগুলি বলেছিলেন কংগ্রেস টিউজেএসকে। আর 93 সাল থেকে 2018 সালের আগে পর্যন্ত এই কংগ্রেস বামফ্রন্ট বা সিপিএম সম্পর্কে একই শব্দগুলি প্রয়োগ করেছিল: জঙ্গলের রাজত্ব, খুনের রাজত্ব, লুটের রাজত্ব, দুর্নীতির রাজত্ব, ফ্যাসিস্ট রাজত্ব। দম বন্ধ হয়ে আসছে, আর সহ্য করা যায় না। এবার 35 বছর পরে, 40 বছর পরে আপনারা সব ভুলে গেলেন, সব ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সব পবিত্র। কেন? আপনাদের ক্ষমতাটা চাই তার জন্যে। আর কংগ্রেস যারা করেন তারা তো স্পষ্টভাবেই জানেন 13টা সিটে যে জাতীয় কংগ্রেস নেগোশিয়েট করে, সরকারে তো তারা থাকছে না। কি চাইছে কংগ্রেস? সিপিএমকে, বামফ্রন্টকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাইছে, যেটা সমস্ত বিরোধী দলগুলি বলেছিল কংগ্রেস ছাড়া, যে কংগ্রেস 93 সাল থেকে পেছন থেকে সিপিএমকে সাহায্য করে যাচ্ছে বলেই, টিকিয়ে রাখছে বলেই বামফ্রন্ট বারবার ক্ষমতায় থাকছে। নয়তো বামফ্রন্ট বহু আগেই ক্ষমতাচ্যুত হয়ে যেত, সিপিএম বহু আগেই ক্ষমতাচ্যুত হয়ে যেত। কিন্তু সেই কংগ্রেস এবার প্রকাশ্যে সিপিএমকে ক্ষমতা তুলে দেওয়ার চক্রান্ত করছে। এবার এই সুবিধাবাদী জোট সম্পর্কে মানুষ যোগ্য জবাব 16 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট বাক্সে বোতাম টিপে মানুষ যোগ্য জবাব দেবে। বিনীত অনুরোধ জানাবো, যে উন্নয়নের দিশায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরার সরকার কাজ করেছে, কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার আর ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির সরকার, এই উভয়ে মিলে ত্রিপুরাটাকে একটা শ্রেষ্ঠ ত্রিপুরা, একটা মডেল স্টেট, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা, এই জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে যেভাবে কাজ শুরু করেছে, সেই কাজটাকে সম্পন্ন করার জন্য আপনারা সবাই সুচিন্তিতভাবে 16 ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে পদ্মফুলে বোতাম টিপে বিপুলভাবে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের রয়েছে। জনার্দন, আপনারাই নির্মাণ করবেন আপনাদের আগামী ভবিষ্যৎ কি হবে, আপনার পরবর্তী প্রজন্মের আগামী ভবিষ্যৎ কি হবে। অনুরোধটুকু সবার প্রতি রইল, এবং সবাই ভালো থাকবেন, সবাই অবশ্যই ভোট দেবেন, এটা বিনীত অনুরোধ। সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কুরুক্ষেত্রের এই পর্বে সময় দেওয়ার জন্য। নির্বাচনী ইস্তেহার, নির্বাচন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার মতো করে, যে যার মতো বিশ্লেষণ করে কিন্তু এই নির্বাচনী ইস্তেহার তৈরি করে। এক একজন এক একটা নাম দেন, এবং তারা যে যখন ক্ষমতায় আসে সেগুলি পূরণ করার চেষ্টাও করেন। অনেক ক্ষেত্রে পূরণ হয়, অনেক ক্ষেত্রে কিছুটা রয়ে যায়। কে আসবে ক্ষমতার মসনদে, কে জিতবে এই ভোটের লড়াই, কথা বলবেন গণদেবতারা। 16 ফেব্রুয়ারি, আর মাত্র কয়েকটা দিন, তারপরেই 2রা মার্চ, যেদিন আমরা ফলাফল জানতে পারবো। 2023 বিধানসভা নির্বাচনের এই ভোটের লড়াইয়ে, এই লড়াইয়ের ময়দানে প্রত্যেকেই 1 ইঞ্চিও কিন্তু জমি ছাড়ছেন না। দেখার বিষয় কে বসবেন, কে জয়ী হবেন। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কুরুক্ষেত্র 2023। প্রতিদ্বন্দ্বী দলের জোট নাকি ডাবল